আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব আমাদের সম্পদ ৬ অধ্যায়। সবার আগে আছে এলপিজি। এলপিজি মানে হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা কি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। তো এটার হচ্ছে প্রধান উপাদান থাকে প্রোপেন আর বিউটেন। কি থাকে? প্রোপেন আর বিউটেন। আর ওদিকে যে আমাদের প্রাকৃতিক গ্যাস আছে, এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কিন্তু হচ্ছে মিথেন, ঠিক আছে? কিন্তু এলপিজি হচ্ছে আপনার হচ্ছে প্রোপেন আর হচ্ছে বিউটেন। তো এটাকে হচ্ছে আপনার কি করা হয়? এখানে এগুলোতে হচ্ছে এগুলো হাইড্রোজেনযুক্ত ক্র্যাকিং থেকে আপনার প্রাপ্ত মিশ্রণকে সিলিকা জেল দ্বারা শোষণ করে এখান থেকে হচ্ছে বিশেষ চাপ আর তাপ প্রয়োগ করে এটাকে এলপিজি করা হয় আর কি। তাহলে কি আপনার হচ্ছে হাইড্রোজেনযুক্ত আপনার হচ্ছে ক্র্যাকিং থেকে প্রাপ্ত মিশ্রণকে সিলিকা জেল দ্বারা শোষিত করে চাপ আর তাপ প্রয়োগ করে এটা তৈরি করা হয়, পরে আর কি এরকম সিলিন্ডার করে বাজারজাত করা হয়। আর বাংলাদেশের যে প্রধান প্রাকৃতিক গ্যাস আর কি, প্রধান প্রাকৃতিক গ্যাসের হচ্ছে প্রধান উপাদান হচ্ছে আপনার 97.33 হচ্ছে আপনার মিথেন, এরপর হচ্ছে ইথেন, তারপর হচ্ছে প্রোপেন, আর হচ্ছে এদিকে হাইড্রোকার্বন আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে তো এই গ্যাসে কিন্তু কোনো সালফার থাকে না আর কি। তো এগুলোর ফলে হচ্ছে আপনার এই যে আপনার প্রাকৃতিক গ্যাস হয়। তো জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, তো এটা হচ্ছে আমাদের গুরুত্ব কী কী আছে, যেমন বাস্তুসংস্থান রক্ষা করে আমাদের। এই যে একটা একটা জীব আপনার হচ্ছে বিলুপ্ত হলে সেটা বাস্তুসংস্থানের প্রভাব ফেলে। তারপর হচ্ছে আমরা ধ্বংসের হাত থেকে আমাদের রক্ষা করে। ধরেন ব্যাঙ না থাকলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে, আমাদের কিন্তু এই পোকামাকড় আমাদের সব ফসল খাওয়া ফেলবে, আমাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। তো বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি দেবে। তারপর হচ্ছে যেমন ব্যাঙ অন্যান্য সাপ অন্যান্য কি আপনার হচ্ছে আপনার ক্ষতিকর প্রাণী খাওয়া ফেলায়। তো এটা ফলে আমাদের কি আমাদের রোগবালাই থেকে মুক্ত হয়। তারপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন থেকে আমাদের রক্ষা পেতে পারি। আপনার হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা পেলে কিন্তু আমাদের হচ্ছে এর ফলে হচ্ছে এই যে আপনার অ্যান্টার্কটিকার বরফগুলো গলা শুরু করতে পারে। এর ফলে কিন্তু সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে। এটাও কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে পড়ে। তারপর হচ্ছে এই যে উদ্ভিদ আর হচ্ছে ফসলের বিভিন্ন জাতকে আপনার জেনেটিক ইরোশন থেকে রক্ষা পেতে সাহায্য করতে পারি আমরা। আচ্ছা, এখন হচ্ছে জ্বালানি হিসেবে আপনার হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সুবিধাগুলো কি? এটা হচ্ছে কম দূষণ করে, কম কার্বন ডাইঅক্সাইড সালফার নির্গত করে। তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাসের নির্গমন কম হয় এখানে, আর ধোঁয়া ও দুর্গন্ধও কিন্তু এখানে কম হয়। তারপর হচ্ছে আপনার এখানে অর্থনৈতিক সুবিধার মধ্যে আছে, এটা সাশ্রয়ী আছে, তারপর কার্যকর আছে, বেশি মানে বেশি শক্তি উৎপাদন করতে পারে। তবে স্থানীয়ভাবে এটা উৎপাদন করা যায়। আর ব্যবহারের সুবিধার মধ্যে আছে ব্যবহারের সহজ, তারপর হচ্ছে আপনার নিরাপদ। অন্যান্য সুবিধার মধ্যে বহুমুখী আছে, বিভিন্ন কাজে ইউজ করা যায়, প্রযুক্তিগত সুবিধাও আছে, উত্তোলনের সুবিধা, তারপর হচ্ছে আপনার ব্যবহারের সুবিধা এগুলা। আচ্ছা, এলপিজি আর সিএনজি সংজ্ঞা দিতে বলছে। তো এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে আপনার এখানে প্রোপেন বিউটেন থাকে প্রধান উপাদান। তারপর হচ্ছে আপনার এদিকে সিএনজি হচ্ছে আপনার কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে আপনার মিথেন গ্যাস থাকে এখানে। তারপর হচ্ছে এখানে সবুজ জ্বালানি, কি সবুজ জ্বালানি আর হচ্ছে আপনার সবুজ জ্বালানি বলতে বোঝায় যেটা হচ্ছে একটা সবুজ উপায় তৈরি করা হয়, যেমন হচ্ছে আপনার এখানে স্বল্প আপনার হচ্ছে আপনার ওই যে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হতেও পারে আর কি। কিন্তু যেটা আপনার হচ্ছে রিনিউয়েবল এনার্জি এখানে উৎপাদন হবে না। যেমন হচ্ছে এই যে সবুজ জ্বালানির মধ্যে পড়বে আপনার হচ্ছে ওই যে ইয়ের মধ্যে পড়বে, যেমন হচ্ছে ওই যে বায়োগ্যাস থেকে যে আমরা বায়োমাস থেকে আমরা যে বায়োগ্যাস পাই সেটা সবুজ জ্বালানির মধ্যে পড়বে। তারপর হচ্ছে ওই যে আপনার হচ্ছে পরমাণু বিদ্যুৎও হতে পারে কিন্তু সবুজ জ্বালানির মধ্যে। তো এগুলো হচ্ছে আর পেট্রোলিয়াম আগুন পানিতে নিভানো যায় না কেন? কারণ পেট্রোলিয়ামটা পানির চেয়ে হালকা, এটা হচ্ছে পানির উপরে বসে থাকে, উপরে বসে থেকে আগুনটা জ্বলায় রাখে, পানি কোনো কাজ করতে পারে না এখানে। তারপর হচ্ছে সিঙ্ক হোল। তো সিঙ্ক হোল বলতে বোঝায় যে হচ্ছে চুনাপাথর দিয়ে একটা ধরনের হচ্ছে আস্তরণ আছে আর কি, যে জয়েন্টগুলো গঠিত হয়। এই জয়েন্টে হচ্ছে আপনার দ্রবণজনিত ক্ষয়কার্যের কারণে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত তৈরি হয়, এগুলো হচ্ছে সিঙ্ক হোল। এটা অনেকগুলো সিঙ্ক হোল আছে আর কি। তো চুনাপাথর গঠিত অঞ্চলে যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো হচ্ছে পানিতে যে আপনার হচ্ছে দ্রবণজনিত ক্ষয়কার্য আছে, এর ফলে ক্ষুদ্র গর্ত সৃষ্টি হয়, এটা সিঙ্ক হোল আর কি এটা। তারপর হচ্ছে এই যে কয়লাক্ষেত্রের নাম কি কি? কয়লাক্ষেত্র হচ্ছে আপনার হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুরে আপনার তিনটা আছে, বড়পুকুরিয়া, তারপর হচ্ছে দিঘিপাড়া, আর হচ্ছে ফুলবাড়ি। তাহলে কি বড়পুকুরিয়া, দিঘিপাড়া, ফুলবাড়ি আর হচ্ছে রংপুরে হচ্ছে খালাসপির, আর জয়পুরহাটে হচ্ছে জামালগঞ্জ। এই পাঁচটা হচ্ছে কয়লাক্ষেত্র। এখন দেখি আমরা বিটিইউ কি, এটা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার যে 1 পাউন্ড পানি আছে, এই 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ফারেনহাইট বাড়াতে যতটুকু পরিমাণ শক্তির প্রয়োজন সেটা হচ্ছে আপনার বিটিইউ। তো আপনার আমরা হচ্ছে এই বড় পুকুরিয়ার হচ্ছে বিটিইউ হচ্ছে আপনার 11,040 আর কি বিটিইউ এটা। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সংক্ষিপ্ত বর্ণনা। তো সবার আগে বিদ্যুৎ উৎপাদনে এরকম 39% ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস, শিল্পক্ষেত্রে 17%, সার কারখানায় 10%, ঠিক আছে? আর হচ্ছে রান্না কাজে 12%, সিএনজিতে 5%, এভাবে আর কি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। তো দাবানল কি? দাবানল হচ্ছে আপনার একটা অনিয়ন্ত্রিত আগুন যেটা বনভূমিতে সৃষ্টি হয়, যেখানে সূর্যের প্রখর তাপ থাকে। এর ফলে আবার হচ্ছে দেখবেন যে বনভূমিতে কিন্তু ঘনত্ব অনেক বেশি থাকে গাছগুলোর। যখন তাপমাত্রা বেশি হয়ে যায় তখন মৃত গাছগুলোর একটা ঘর্ষণে একটা আগুনের ফুলকি সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু দাবানল সৃষ্টি হয়। তো এখানে একটা প্রচণ্ড তাপমাত্রা দরকারের জন্য এবং হচ্ছে আপনার অক্সিজেনের মধ্যে দাহ্য পদার্থের উপস্থিতি থাকে, তখন দাবানলের সূত্রপাত ঘটে আর কি। এটা পাহাড়ি এলাকায় হয়, ঘন পাহাড়ি এলাকায়।
এখন হচ্ছে লবণাক্ত মাটি আর হচ্ছে অম্লীয় মাটির পার্থক্য। তো হচ্ছে লবণাক্ত তো এরকম হচ্ছে আপনার এখানে থাকবে আর কি, লবণ বেশি থাকবে, আর অম্লিত অম্ল বেশি থাকবে। পিএইচ তো আমরা জানি কোনটাতে কেমন থাকবে। আর হচ্ছে অম্লীয় মাটিতে এই যে আয়ন বেশি থাকবে, আর এদিকে লবণ বেশি থাকবে আপনার লবণাক্ততে, সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড এগুলো থাকবে। দুটো শস্যের উৎপাদন ব্যাহত করবে আর কি। আর সারা দেশে অম্লীয় মাটি আছে, আর হচ্ছে লবণাক্ত মাটি আছে যে আপনার উপকূলীয় জেলাগুলোতে। আচ্ছা, এখন থেকে হচ্ছে মাটির অম্লত্ব সৃষ্টির কারণ। তো মাটির অম্লত্ব এখন হচ্ছে আপনার কয়েকটা কারণ হতে পারে। একটা যে আপনার মাটির অম্লত্ব আমাদের যে সিলেটের লালচে মাটি, তারপর ভাওয়াল, এগুলো হচ্ছে অম্ল মাটির উদাহরণ। আচ্ছা, এখন কারণ কী কী মানব সৃষ্ট কারণ হতে পারে? বিভিন্ন কলকারখানা, তারপর যানবাহন, এগুলো থেকে যে ধোঁয়া বের হয়, এগুলোর সাথে আপনার হচ্ছে যেমন দেখেন এসের সাথে O2, তারপর SO2 প্লাস O2 SO3 প্লাস H2 ইকুয়াল টু H2SO4, এভাবে আর কি আপনার হচ্ছে অম্লত্ব সৃষ্টি হয় আর কি মাটিতে। তারপর হচ্ছে যখন প্রচুর বৃষ্টিপাত হয় মাটিতে, তখন এরকম ক্যালসিয়াম আয়ন, তারপর হচ্ছে আপনার পটাশিয়াম আয়ন, নাইট্রোজেন আয়ন, এগুলো হচ্ছে বেশি পানিতে ধুয়ে যায়। এই ধুয়ে এগুলো হচ্ছে মাটির হচ্ছে অম্লত্ব বাড়ায় দেয়, যেখানে যায় সেখানে অম্লত্ব বাড়ায় দেয়। তারপর আদি শিলা যেমন হচ্ছে যদি গ্রানাইট থাকে, এই গ্রানাইট থেকে মাটি আর কি অম্লত্ব হতে পারে। তারপর জৈব পদার্থের পরিমাণ হ্রাস, যদি মাটিতে এরকম জৈব পদার্থ এরকম ধরেন ধুয়ে যায় বা হচ্ছে থাকে না, সেখানে আপনার হচ্ছে অম্লত্ব হতে পারে। তারপর হচ্ছে আপনার ফসল উৎপাদনে সাধারণত আমরা কখনো কখনো হচ্ছে করতে পারি, যেমন হচ্ছে বেশি সার দেয়, যে ফলে পুষ্টি উপাদান কমে যায়, সেখানে কিন্তু হচ্ছে আপনার অম্লত্ব হতে পারে। তারপর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, তো ব্যবহার তো অনেকগুলোই আছে, যেটা কোনো শেষ হয়। সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, যেমন পরিবেশের ক্ষতি গুরুত্ব হচ্ছে আপনার পরিবেশের ক্ষতি কম করে, শেষ হয় না, বারবার ইউজ করা যায়, রোগবালাই কম হয়, তারপরে কার্বন নিঃসরণ কম হয়, তারপর হচ্ছে পরিবেশ বান্ধব এটা, আর নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। জীবাশ্ম জ্বালানি কি, যেগুলো হচ্ছে আপনার প্রাণী আর উদ্ভিদের দেহাবশেষ আছে, এই দেহাবশেষ হচ্ছে আপনার মাটির শিলাস্তরে বহুকাল ধরে চাপা থাকে বিভিন্ন রাসায়নিক এবং ভৌত পরিবর্তনের মধ্য দিয়ে যে জ্বালানি সৃষ্টি হয়, সেটা হচ্ছে আপনার জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ প্রাণী ও উদ্ভিদের দেহ কারণ বহুকাল ধরে চাপা পড়ে আছে, সেখান থেকে হচ্ছে আপনার ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সেখান থেকে বিভিন্ন আপনার হচ্ছে জ্বালানি সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমরা জীবাশ্ম জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস কয়লা। তো এগুলো হচ্ছে অনেকদিন চাপা থাকে, তারপর হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে জ্বালানিতে হয়, তারপর উদ্ভিদ দেহ পরিবর্তিত হয়ে কয়লায় হয়, আর প্রাণী দেহ পরিবর্তিত হয়ে আপনার খনিজ তেল হয়। আর যেটা অব্যাহত যেটা পরিবর্তন প্রক্রিয়া থাকে আর কি, সেখানে হচ্ছে পেট্রোলিয়ামের উপরে প্রাকৃতিক গ্যাস জমা হয় আর কি, সাধারণত 650 মিলিয়ন বছর থাকলে তখন এগুলো উৎপন্ন হয় আর কি। তো পেট্রোলিয়াম গ্যাস কি? তো পেট্রোলিয়াম হচ্ছে আপনার অপরিশোধিত তেল। পেট্রোলিয়াম হচ্ছে অপরিশোধিত তেল। তো এটাকে যখন আপনি হচ্ছে আংশিক পাতন এরকম 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে যে অংশটা পৃথক করা হয়, সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। আর 20 ডিগ্রির উপরে যেটা এরকম 20 থেকে 70 ডিগ্রির মধ্যে যেটা আর কি পৃথক করা হয়, সেটা হচ্ছে আপনার গ্যাসোলিন, যা হচ্ছে আপনার আর কি, বা তেল আর কি, যেটা আর কি পেট্রোল। তো 20 ডিগ্রির নিচে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। তো হচ্ছে এখানে হচ্ছে যেখানে একটা দিচ্ছে আর কি, কার্বন সংখ্যা হচ্ছে C1 থেকে C4 আর C5 থেকে C10, এটা দেখতে পাচ্ছি আমরা। তো 20 ডিগ্রির নিচে হচ্ছে সেটা পেট্রোলিয়াম গ্যাস, আর 20 ডিগ্রি সেটা হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন। আচ্ছা, বায়োম্যাস আর বায়োগ্যাস কি? তো বায়োম্যাস কি, যেগুলো হচ্ছে আপনার যেসব জৈব পদার্থকে যাদের থেকে শক্তি উৎপাদন করা যায়, যেগুলোকে শক্তিতে রূপান্তর করা যায়, সেগুলো হচ্ছে আপনার বায়োম্যাস। যেমন হচ্ছে কাঠ ও বন থেকে অবশিষ্ট অংশ, খাদ্যের উচ্ছিষ্টাংশ, পশুর বর্জ্য, এগুলো হচ্ছে বায়োমাস। তো এই বায়োমাস থেকে যখন হচ্ছে আপনি যদি গ্যাস উৎপাদন করেন, সেটা হচ্ছে আপনার বায়োগ্যাস, ঠিক আছে। তো বায়োগ্যাসে সাধারণত মিথেন থাকে বেশিরভাগ আর কি, সালফার, তারপর হচ্ছে এদিকে কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে। তো বায়োগ্যাস কীভাবে তৈরি করা হয়? একটা প্ল্যান্ট তৈরি করবেন, আগে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করবেন, সেখানে বিভিন্ন লতাপাতা আবর্জনা সব এরকম করে দিয়ে রাখবেন। সেটা কাঠামোটা আপনি গম্বুজ আকৃতির করতে পারেন ইট সিমেন্ট দিয়ে। তারপর সেখান থেকে আপনি যে আপনার হচ্ছে ওগুলোকে ফার্মেন্টেশন করবেন, করার পরে গাজন হবে, ওই যে গ্যাসটা বের হবে, সেটা গ্যাস বের হওয়ার জন্য একটা আপনি দিলেন আর কি, একটা ফানেল দিলেন, ফানেল দিয়ে আপনি ওই গ্যাসটা সংরক্ষণ করতে পারেন। ওখান থেকে আপনি ইউজ করে আপনি হচ্ছে রান্না, গাড়ি চালানো, তারপর জেনারেটর চালানো, তারপর সেচের কাজে, এগুলো বিভিন্ন কাজে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো হচ্ছে প্ল্যান্ট থেকে প্রাপ্ত জন্য জৈব সার তৈরি ব্যবহার করতে পারবেন, এভাবে আর কি আপনি করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে সমস্যাযুক্ত মাটি বলতে কী বোঝায়? তো যে মাটিতে ধরেন হচ্ছে আপনার পিএইচের ভারসাম্য ঠিক থাকে না আর কি, অম্ল তো ক্ষারকের ভারসাম্য ঠিক থাকে না, সেটা হচ্ছে আপনার, তো বা লবণ বেশি থাকে, সেটা হচ্ছে আপনার সমস্যাযুক্ত মাটি। যেমন অম্লীয় হতে পারে। তো অম্লীয় মাটিতে হচ্ছে আপনার ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের এগুলা কমে যায়, ফলে ম্যাগনেসিয়াম আর আপনার হচ্ছে আপনার ক্যালসিয়াম দিলে অম্লত্ব নিয়ন্ত্রণ হয়। আর ক্ষারীয় মাটিতে কিন্তু আপনার ক্ষার বেশি থাকে। তো এগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এটা হচ্ছে মাটি থেকে গাছের মূলে চলে যায়। তো এক্ষেত্রে আপনারা ওই যে হচ্ছে অ্যালুমিনিয়ামের জিপসাম আর হচ্ছে জৈব সার দিলে এটা ক্ষারীয়তা চলে যায়। আর হচ্ছে লালমনিরহাটে কিন্তু হচ্ছে এরকম ক্ষারীয় মাটি দেখা যায়। আর লবণাক্ত মাটি, এটা হচ্ছে আপনার ওই যে আপনার দেখতে পাই আমরা ওদের উপকূলীয় অঞ্চলে। আচ্ছা, কীভাবে লবণাক্ত মাটিতে
মাটিকে শস্য চাষাবাদের আওতায় আনা যায়। তো এটা হচ্ছে 3টা কালের সাথে সম্পর্কিত 3টা পয়েন্ট। একটা হচ্ছে আপনার ওই যে বর্ষাকালে হচ্ছে মাটি যদি উত্তম রূপে ধুয়ে যায় তখন এটা সমস্যাটা কম হয়। তারপর গ্রীষ্মকালে যদি কোনো একটা আপনি ফসলের চাষ করেন সেখান থেকে কিন্তু ওই ফসলের ছায়াতে ওই ওই জায়গার মাটিটা কিন্তু অতটা অম্লত্ব হয় না, কারণ ওই তাপের ফলে পানি বাষ্পায়ন হয় না, ফলে হচ্ছে আপনার সেখানে লবণটা উঠতে পারে না। আর হচ্ছে আপনার সে রবির আমলে রবি যখন সিজন চলে তখন আপনি যদি ফেলে না রেখে ফসল চাষ করেন তাহলে লবণাক্ত কিন্তু 5-7 বছরের মধ্যে এরকম চলে যায়। আর কি করতে পারেন, আপনি হচ্ছে সেচ দিতে পারেন, তারপর চাষের পানি দিতে পারেন সেখানে, ফলে কৌশিক নালী ভেঙে যেতে পারে। তারপর হচ্ছে আপনার আর কি হতে পারে, ফসলের কাণ্ড পাতা ইত্যাদি জৈব পদার্থ মুক্ত করতে পারেন, মৃত্তিক ব্যবস্থা সঠিকভাবে করতে পারে, এভাবে করলে হবে। আর বিদ্যুৎ ও সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কেন প্রয়োজন? তো এই যে বিদ্যুৎ উৎপাদনে হচ্ছে আপনার অবশ্যই প্রাকৃতিক গ্যাস ইউজ করতে পারেন, যেখানে খরচ কম, তারপর পরিবহন সহজ, তারপর হচ্ছে আপনার নিরাপত্তা বেশি, তারপর কার্বন ডাইঅক্সাইড কম নির্গত হয়। আর সার উৎপাদনে হচ্ছে প্রাকৃতিক গ্যাস কী হবে, যেমন হচ্ছে আপনার যে প্রাকৃতিক গ্যাস হচ্ছে আপনার কি ওই যে মিথেন, তো মিথেন মানে কি আপনার হচ্ছে এরকম CnH2n+2। তো এই মিথেন প্লাস হচ্ছে আপনার যদি অক্সিজেনের বিক্রিয়া করেন সেখান থেকে আপনার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে আপনার হচ্ছে H2O উৎপাদন হবে। এখন দেখেন আপনি হচ্ছে আপনি এই H2O আর হচ্ছে H2 আর হচ্ছে N2 বিক্রিয়া করে আপনি হচ্ছে দুইটা আপনি হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন করবেন। এই অ্যামোনিয়াকে আপনি যদি ওই যে আগে যে আপনার CO2 পাইলেন, এই CO2 সঙ্গে বিক্রিয়া করে আপনি হচ্ছে দেখেন H2N, তারপর CO আর হচ্ছে NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এটা এইভাবে আপনি ইউরিয়া উৎপাদন করতে পারবেন, ঠিক আছে। তাহলে সবার আগে আপনি মিথেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করবেন, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হবে। আর H2 আর হচ্ছে N2 এই দুটো বিক্রিয়া করে আপনি হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন করবেন, ঠিক আছে। তারপর অ্যামোনিয়া আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আপনি ইউরিয়া উৎপাদন করবেন, এভাবে আর কি করা যায়। এবার শ্বাসমূল কি, তো সুন্দরবনে বা ওই টাইপ যেগুলো আর কি যেখানে কাদামাটি থাকে, ফলে ওই যে আপনার বাতাস কিন্তু মাটির নিচে ঢুকতে পারে না, ফলে যেগুলো হচ্ছে শ্বাসমূল মানে মাটির যে মূলগুলো থাকে এগুলো উপরে উঠে আসে, সেগুলো হচ্ছে আপনার শ্বাসমূল, এভাবে তারা অক্সিজেন সংগ্রহ করে। আর পিএফ আর পিএইচ কি, পিএইচ তো আমরা জানি যে হচ্ছে সেখানে হচ্ছে মাটির অম্লত্ব কেমন বা ইয়া কেমন, এটা হচ্ছে পিএইচ। আর পিএফ বলতে বোঝায় সেটা হচ্ছে কোনো একটা মাটির কৌশিক বিভব একক হচ্ছে পিএফ, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ মাটি বিশেষ পরিমাণ পানি বের করতে যে কাজ করতে হয় তাকে কৌশিক বিভব বলে। নির্দিষ্ট পরিমাণ মাটি থেকে বিশেষ পরিমাণ পানি বের করে নিতে যে কাজ করতে সেটা কৌশিক বিভব। অর্থাৎ কৌশিক বিভব দ্বারা বোঝা যায় যে হচ্ছে ওই ওই মাটিতে কতটুকু পানি ধারণ করতে পারবে, ওই মাটিতে কতটুকু আপনাকে দিতে হবে, আপনার সেচ দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, এটা আর কি ওখান থেকে বোঝা যাবে। এটা হচ্ছে কৌশিক বিভব আর কি, যে যার পিএফ যত বেশি সেখানে সে মাটি তত বেশি পানি ধারণ করতে পারবে। আচ্ছা, ময়েস্ট ডিসিডিউস বলতে বোঝায় ময়েস্ট ডিসিডিউস, ড্রাই ডিসিডিউস আর হচ্ছে ওয়েট ডিসিডিউস। তো ময়েস্ট ডিসিডিউস হচ্ছে যেখানে হচ্ছে আপনার আর্দ্র কাল যখন থাকবে তখন হচ্ছে আর্দ্র মৌসুমে সেখানকার পাতাগুলো ঝরে যাবে, তখন হচ্ছে শাল, সেগুন, পাইন এগুলো হতে পারে। আর ড্রাই ডেজার্ট হচ্ছে এখানে মানে শুষ্ক যখন থাকবে, শুকনো মৌসুম, তখন হচ্ছে এখানে পাতা ঝরে যাবে, যখন হচ্ছে আপনার ওক, অ্যাপল, তারপর হিকোরি এগুলা। আর ওয়েট ডেসিডুয়াস এখানে শীতকালে বৃষ্টি হবে না, এখানে হচ্ছে যে আপনার হচ্ছে অধিক বৃষ্টিপাতের ফলে মাটি ভেজা শেষ হতে থাকে। এখানে হচ্ছে বাইসন, অ্যান্টিলোপ এগুলো হচ্ছে এখানে পাওয়া যায় আর কি প্রাণী। আর রেইন ফরেস্ট হচ্ছে একটা জীবিত বাস্তুতন্ত্র, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন। তো এখানে হচ্ছে খুব ঘন গাছপালা থাকবে এবং বৃষ্টিপাত বেশি হবে। তারপর হচ্ছে আপনার যেমন অ্যামাজন রেইন ফরেস্ট, এখান থেকে কী পাওয়া যায়, এখান থেকে হচ্ছে আপনার ওষুধ পাওয়া যায়, তারপর হচ্ছে আপনার ক্যান্সার প্রতিরোধী উপাদান পাওয়া যায়, তারপর এইচআইভি প্রতিরোধী ওষুধ পাওয়া যায়, স্থলজীব বৈচিত্র্য অনেক পাওয়া যায় এখানে। তারপর হচ্ছে আপনার এই গ্রিনহাউস নির্গমন 10% কমায় এই আপনার রেইনফরেস্টের কারণেই। তারপর হচ্ছে আপনার প্রসাধন সামগ্রী যেগুলো ব্যবহার করে সেগুলো এখান থেকে আসে, খাদ্য কিন্তু এখান থেকে অনেকটা বিরাট আসে। তারপর বাংলাদেশের বাঘ সংরক্ষণের হুমকিগুলো কী কী, তো বাঘ হচ্ছে 114টা, 118 অনুযায়ী। তো বনভূমি কমে যাওয়া, তারপর হচ্ছে আপনার খাদ্যের পরিমাণ কমে যাওয়া, তারপর বাঘের প্রজনন ক্ষেত্র কমে যাওয়া, তারপর হচ্ছে জোয়ার ভাটার ফলে লবণাক্ত বৃদ্ধি পাওয়া, তারপর হচ্ছে আপনার সার্বিকভাবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপের অভাব, তারপর হচ্ছে কৃত্রিম গবেষণা এগুলো সচেতনের অভাব, তারপর বাঘ শিকারীদের উপস্থিতি, লোকালয়ে বাঘের সঠিক ব্যবস্থাপনার অভাব, তারপর হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগের এগুলো অভাব, তারপর হচ্ছে এইসব কারণে বাঘের হচ্ছে হুমকি আর কি। তারপর কমিউনিটি বেস, এরপর হচ্ছে কমিউনিটি কনজার্ভ এরিয়া বা CCA। এটা হচ্ছে কি, এটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনার সরকারি বা বেসরকারি জমিতে আপনার হচ্ছে উদ্ভিদ আর বন্যপ্রাণী রক্ষা করা হয়, অথবা কোনো সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা হয়। যেমন হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ঐতিহাসিক স্থান, তারপর হচ্ছে বিভিন্ন যে আমরা ইকো পার্ক এগুলো আছে, এগুলো হচ্ছে আপনার এখানে আর কি কমিউনিটি কনজার্ভ এরিয়ার মধ্যে পড়ে। আর রিনিউয়েবল এনার্জি সোর্স কী কী, বায়ু সম্পদ, পানি সম্পদ, সৌরশক্তি, পারমাণবিক শক্তি, এগুলো হচ্ছে ইয়া। আর ফসলের জমিতে ব্যাঙ আর হচ্ছে পাকপাখালি উপস্থিতি লক্ষ্য করা যায় না কেন, এগুলো আর কি কারণ কি, তো এখন হচ্ছে কারণ হচ্ছে আবাসস্থল সংকট পড়ছে, অবৈধ শিকার, কীটনাশক ব্যবহার করতেছে, সংক্রামক রোগের বিস্তার হচ্ছে, তারপর উন্নত জাত ব্যবহার এগুলো হচ্ছে, ফলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আর কি, ফসলের উন্নত জাতের ব্যবস্থা বাস্তুসংস্থার বিশৃঙ্খলা হচ্ছে।
তারপর ব্যাঙ আর পাখপাখাল কীভাবে পরিবর্তন কৃষি ব্যবস্থায় সাহায্য করে, এই যে তারা বাস্তুসংশ্লিষ্ট উপাদান আর কি, এরা আর কি পোকামাকড় খেয়ে ফেলে। তারপর কীটনাশকের ব্যবহার হ্রাস, পোকামাকড় খেয়ে ফেললে কিন্তু কীটনাশক কম দিতে হবে সেখানে। উৎপাদনের খরচ, কীটনাশক না থাকলে কিন্তু উৎপাদনের খরচ কমে যাবে, পরিবেশের দূষণ কমে যাবে, আর পরাগায়ন আর হচ্ছে পাখি ও শস্যের পরাগায়ন ঘটাতে পারে এরা, আর এভাবে সাহায্য করতে পারে। ধন্যবাদ।